বেসিক্যালি তুমি যদি এখানে দেখো যে কন্টেন্টটাকে যেভাবে ভাগ করছে আর কি ওরা, যে প্রথম ভাগটাকে বলছে ফাউন্ডেশন, এরপরে সর্টিং এন্ড অর্ডার স্ট্যাটিস্টিক্স, ডাটা স্ট্রাকচার, অ্যাডভান্স ডিজাইন, দেখতে পাচ্ছ কিনা? দেখা যাচ্ছে। জি স্যার। অ্যাডভান্স ডিজাইন অ্যানালাইসিস টেকনিক্স। তো এখানে প্রথম যেই পোর্শনটা ভাগটা, ওর 4টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। এখানে এই 4টাকে এবং 5 নাম্বার একটা আছে, এই 5টাকে বলা হচ্ছে ফাউন্ডেশন। আমি 5টা বলতে ভুলে গেছিলাম, কারণ হচ্ছে ওইটা একদম প্রথম যে সংস্করণ সেখানে এটা ছিল না আর কি, পরবর্তীটা অ্যাড করছে। প্রথম সংস্করণে মানে এই বইয়ের প্রথম সংস্করণে ডিভাইড কনকার যে চ্যাপ্টারটা, 4th চ্যাপ্টার, সেটা একটু ছোট ছিল। তো এখানে বেসিক্যালি ফাউন্ডেশন দিতেছে। তো এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার চ্যাপ্টারে যে আলোচনাটা হবে, সেই আলোচনাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ ওই আলোচনাটা বুঝছো কিনা, যদিও সিম্পল, খুব বিশাল কোন আলোচনা না, সিম্পল আলোচনা, কিন্তু ওইটার উপর বেস করে নির্ধারিত হবে যে আমি পরের যে আলোচনাগুলো হবে সেগুলা প্রপারলি রিলেট করতে পারতেছি কিনা। অ্যাটলিস্ট মানে আমি যে বক্তব্যটা দিব, যেমন আমি বললাম যে একটা অ্যালগরিদম ভালো, একটা অ্যালগরিদম মন্দ, এটা আসলে কোয়ান্টিটেটিভলি কি বোঝায়। কোয়ান্টিটেটিভ মানে অঙ্ক দিয়ে, সংখ্যা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারি কিনা। কোয়ালিটিতে বলা যায় যে এটা ভালো, এটা মন্দ। যেমন একটা বললাম যে বললাম যে কি হয়েছে, থার্ড হয়েছে, ক্লাসে থার্ড হয়েছে। ক্লাসে থার্ড হয়েছে মানে কি, ক্লাসে থার্ড হয়েছে মানে হচ্ছে সে খুব ভালো। কিন্তু আমি যদি আরেকটু ডেপথে যাই, যে আসলে কয়জনের মধ্যে থার্ড হয়েছে, হ্যাঁ 3 জনের মধ্যে থার্ড হয়েছে, তো বোঝা গেল যে আসলে খুব একটা অবস্থা ভালো। সো মানে তোমাকে স্পেসিফিক্যালি সংখ্যা দিয়ে যখন, ইনফরমেশন দিয়ে যখন কোনো একটা বিষয়কে বলা হয়, তথ্য দিয়ে, তখন হচ্ছে ডাটা দিয়ে, তখন বিষয়টা স্পষ্ট হয়। তো এখানেও আমরা যখন অ্যালগরিদমকে অ্যানালাইসিস করব, অ্যালগরিদম সম্বন্ধে জানবো, অ্যালগরিদম সম্বন্ধে বলবো, তখন কিছু নোটেশন ইউজ করব, কিছু বক্তব্য দিব। তো সেই বক্তব্যকে তোমাকে রিলেট করতে পারতে হবে। তো এখানে যে জিনিসগুলো শেখানো হবে, সেগুলা তুমি যখন কোনো টেক্সট পড়বা অ্যালগরিদম সম্বন্ধে বা কোনো একটা অ্যালগরিদম অ্যানালাইজ করবা, তখন তোমার যেই নোটেশন গুলো ইউজ করতে হবে বা যেই টেকনিক গুলো ইউজ করতে হবে, সেগুলো সম্বন্ধে এখানে বলা হবে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এ। চ্যাপ্টার 5 আমরা পড়ি না, যদিও পড়াটা জরুরি। সামহাও আমাদের সিলেবাস থেকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বাদ পড়ছে। ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট হলো যে একদম ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট এরকম না, মানে ওটা না পড়লে যে একদম সব চলে গেল এরকম না আরকি। চ্যাপ্টার 5 এ যেটা আছে সেটা হচ্ছে প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস, র্যান্ডমাইজ অ্যালগরিদম। এটা ইম্পর্টেন্ট কি জন্য? ইম্পর্টেন্ট এই জন্য যে গুগলের একটা স্লোগান ছিল, এখন আছে কিনা জানি না, সার্চ ডু নট সর্ট। গুগলের একটা স্লোগান ছিল। গুগলের ন্যাচারালি এই স্লোগানটা থাকবে, ওরা তো সার্চিং জায়ান্ট, প্রথম মত ছিল, এখন তো অনেক কিছু করে। তো তারা সেই জন্য বলতেছে যে সর্ট করার দরকার নেই, তুমি সার্চ করতে পারলে কি হয়েছে। মানে হচ্ছে যে একটা এক্সাম্পল দিই, অনেকের দেখবা টেবিল অগোছালো থাকে, এমনও থাকে মানে রকম অগোছালো যে কিছুই, মানে মনে হয় যে এখান থেকে কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ওই অগোছালো জায়গা থেকেই উনি কিন্তু জিনিসটা খুঁজে পাবে, কারণ উনি জানে যে কোনটা কিভাবে আছে। যদি কোনো একজন দয়া করে টেবিলটা গুছাইয়া দেয়, তাহলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তাই না? মানে সে আর খুঁজে পাবে না, কারণ সে তো এই অগোছালো জিনিসের মধ্যে থেকে খুঁজে পেতে অভ্যস্ত। হঠাৎ করে যখন বুঝে যাবে সবকিছু, তখন আর খুঁজে পাবে না। তো বিষয়টা হচ্ছে যে তুমি তোমার এই প্রয়োজনীয় জিনিসটা সেটা তুমি খুঁজে পাচ্ছ কিনা, এটা ইম্পর্টেন্ট। রাদার দেন খুব সুন্দর করে গুছায় রাখা। যেমন লাইব্রেরিতে, লাইব্রেরিতে কিন্তু একটা একটা পদ আছে, বুক সর্টার। বুক সর্টার মানে হচ্ছে যিনি বইগুলোকে সাজায় রাখে। তো এখন ইম্পর্টেন্ট হচ্ছে যে খুঁজে পাওয়াটা। এখন সাজানোটা গুগল যে সাজিয়ে রাখে না ব্যাপারটা এরকম না, অবশ্যই সাজিয়ে রাখে, কিন্তু মানে একেবারে যে লাইন ধরে সাজা রাখে বড় থেকে ছোট এরকম না। ভিন্নভাবে ইনফরমেশন সাজা রাখে।
পারপাস হচ্ছে পারপাস যাতে সময় মতো জিনিসটাকে খুঁজে পাওয়া যায়। এখন তো এখন বর্তমান যুগে যেটা হচ্ছে সেটা হলো যে মানে মাল্টি ডাইমেনশনাল ঘটনা ঘটতেছে আর কি। একটা সময় শুধু সর্টিংটাই ছিল খুব ভালো একটা ইম্পর্টেন্ট কাজ আর কি। এখন সর্টিংটা হচ্ছে মানে নট সো ইম্পর্টেন্ট, বরং সার্চিং ইজ মোর ইম্পর্টেন্ট। এত হিউজ পরিমাণ ডাটা আমাদের ডিল করতে হচ্ছে এবং একই সাথে বিভিন্ন ধরনের কাজ করতে হচ্ছে। অনেকগুলো কাজ আছে যেগুলো আসলে হার্ড। তোমরা কম্পিউটিং এ দেখবা অনেক প্রবলেম আছে যেগুলো হচ্ছে হার্ড, কম্পিউটারের জন্য হার্ড। তখন আমাদেরকে যেটা করতে হয় যে আমরা মানে কি বলে ওটা ওই প্রবলেমটা সলভ করার জন্য একটা ডিটারমিনিস্টিক অ্যালগরিদম মানুষ পাই না, মানে এক্স্যাক্টলি পারফেক্টলি সলভ করে দিবে এরকম অ্যালগরিদম পাই না। তখন আমাদেরকে র্যান্ডমাইজড অ্যালগরিদমের দিকে জোর দিতে হয়। আর একটা বিষয় হচ্ছে প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস। প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস হচ্ছে যে আমরা দেখছি একটা অ্যালগরিদমের রান টাইম ওয়ার্স্ট কেস কি হয়, বেস্ট কেস কি হয়। তো নরমালি আমরা ওয়ার্স্ট কেস নিয়ে বেশি চিন্তা করি। ওয়ার্স্ট কেস নিয়ে চিন্তা করি এই জন্য যে একটা অ্যালগরিদম খারাপ হলে কতটা খারাপ হইতে পারে, বিপদে ফেলাইলে কতটা বিপদে ফেলতে পারে, এইটা জানাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু আরো স্পেসিফিক্যালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওই ওয়ার্স্ট কেসটা কি ভেরি রেয়ার কিনা। যদি ভেরি রেয়ার হয়ে থাকে তাহলে তো আসলে ওইটার উপর ভিত্তি করে আমাকে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যেমন কুইকসর্টের ওয়ার্স্ট কেস সিনারিও খুবই খারাপ, খুব একটা ভালো না আর কি, কিন্তু ওইটা কিন্তু ভেরি রেয়ার। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমি একটা র্যান্ডম ইনপুটের ক্ষেত্রে আমার রানিং টাইমকে আমি কিরকম এক্সপেক্ট করতে পারি। এই যে এক্সপেক্ট একটা শব্দ বললাম, এই শব্দটা কিন্তু একটা জার্গন। জার্গন মানে বুঝো? স্যার। স্ল্যাং বুঝো? স্যার গালি স্যার। হ্যাঁ, স্ল্যাং মানে গালি। স্ল্যাং মানে গালি না। গালি সাধারণত গালিগুলো স্ল্যাং হয়, বাট স্ল্যাং গালি না। স্ল্যাং হচ্ছে অশিষ্ট ভাষা। হ্যাঁ, যেমন ধরো তুমি বললো জোস হয়েছে ভাই। হ্যাঁ, এটা তো বলো না? জোস হয়েছে পারে অনেক ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি যেগুলা আমরা মানে খুব একটা ফর্মাল এনভায়রনমেন্ট ইউজ করবো না। আমি আরো 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 পচা কিছু বলতে পারতাম, বাট নরমাল একটা বললাম আর কি। তো অনেক শব্দ আছে যেগুলা নট ইন এ সেন্স গালি। একটা হচ্ছে গালি, একটা হচ্ছে অশ্লীলতা, একটা হচ্ছে অশালীন। অশালীন বলা ভুল হবে, মানে অশিষ্ট, অশিষ্ট বলে আর কি। একটা হচ্ছে যেটা গালি, একজনকে গালি দিচ্ছ। একটা হচ্ছে এটা গালি দিচ্ছ না, কিন্তু সব কথাটা কথাটা অশালীন বা ভালগার। বা ইংলিশ বললে ভালো বোঝা যায়, ভালগার। আর একটা হচ্ছে আহ, অশিষ্ট। অশিষ্ট মানে হচ্ছে যে এই শব্দটা গালি হইতে পারে, নাও হইতে পারে, অশালীন হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু সেইটা সাধারণত আমরা যখন মানে মানে এটাকে বলে যে ভদ্র সমাজে ব্যবহার করা হয় না, বা ভদ্র সমাজে সাধারণভাবে এটা ব্যবহার করা হয় না। এই ধরনের শব্দকে বলা হয় স্ল্যাং। তো স্ল্যাং কিন্তু যে কোনো ভাষার একটা ইম্পর্টেন্ট মানে এটা কি বলে যে সম্পদ বলতে পারো আর কি। হ্যাঁ, কারণ স্ল্যাং গুলো আসলে বের হয় কেন? স্ল্যাং গুলো বের হয় মানুষের তীব্র আবেগ প্রকাশ করার জন্য অনেক ক্ষেত্রেই। গালিটাও একই কথা, গালিটাও তীব্র আবেগ প্রকাশ করার জন্য। সেই জন্য ওগুলা ভাষার একটা সম্পদ আর কি। যদিও আমরা সবসময় ইউজ করি না, বা সবসময় ইউজ করা ভালো না, উচিত না, কিন্তু এটাই ভাষা একটা একটা মানে একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। তো একইভাবে জার্গন মানে কি, এটা ভাষার বিষয় আর কি। স্ল্যাং যেমন ভাষার একটা ভাষার কিছু শব্দকে আমরা স্ল্যাং বলি, ভাষার কিছু শব্দকে আমরা জার্গন বলি। জার্গন হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলো টেকনিক্যাল, দে হ্যাভ সাম টেকনিক্যাল মিনিং। অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওই শব্দগুলা নরমাল শব্দ থেকে ধার করে নেওয়া হয়। হ্যাঁ, যেমন স্পিড। স্পিড মানে কি? স্পিড মানে খুব জোরে, খুব জোরে, হ্যাঁ, গতি, তাই না? স্পিড কিন্তু আবার ফিজিক্স একটা জার্গন। ফিজিক্সে স্পিড বলতে একটা মিনিং আছে, আছে না? জি স্যার। হ্যাঁ, মিনিং আছে। মিনিংটা তোমরা জানো, তাই না? স্পিড কিন্তু কোন দিকে যাচ্ছে সেটা বোঝায় না, কিন্তু ভেলোসিটি আবার কোন দিকে যাচ্ছে সেটা বোঝায়। হ্যাঁ,
ভেলোসিটির ক্ষেত্রে দিকে ইম্পর্টেন্ট, স্পিডের দিকে ইম্পর্টেন্ট না। তো এই যে শব্দগুলা, স্পিড হচ্ছে গতি, আর এটা হচ্ছে বেগ, ভেলোসিটি হচ্ছে বেগ। তো তারপরে ডিসপ্লেসমেন্ট, বাংলায় বলে সরণ, এগুলো সবগুলো জার্গন। এগুলো একটা কি বলে টেকনিক্যাল মিনিং আছে। তো যেই শব্দগুলোর টেকনিক্যাল একটা মিনিং থাকে সেগুলোকে আমরা বলি জার্গন। তো ডাক্তারের জার্গন আমি বুঝবো না, হয়তো নর্মাল শব্দ ইউজ করছি কিন্তু আমি বুঝবো না। কেন বুঝবো না? কারণ আমি তো ডাক্তার না, আমি তো ওই বিষয়ে বিশেষজ্ঞ না। ঠিক একইভাবে কম্পিউটারের জার্গন হয়তো ডাক্তার বুঝবে না। তো আমি যে বললাম এক্সপেক্ট, এটা হচ্ছে একটা প্রবাবিলিটির মানে প্রবাবিলিটি থিওরির একটা জার্গন আর কি। এক্সপেক্ট বলতে কি বোঝায় সেটা স্পেসিফিক মিনিং আছে। হ্যাঁ, আমি বলতে পারি এক্সপেক্ট অত আশা। হ্যাঁ ঠিক আছে, আশা, কিন্তু এটা একটা স্পেসিফিক মিনিং আছে। তো এটা কি মিনিং কি সেটা এখন বলতেছি না, যেটা মানে এটা ইম্পর্টেন্ট না, তোমরা জানবা বুঝবা বা হয়তো জানো। হ্যাঁ, তো এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেকটেশন, এগুলো হচ্ছে প্রবাবিলিটির শব্দ। সো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম যে কুইক সর্টের এক্সপেক্টেড রানিং টাইম কিন্তু নট সো ব্যাড, এবং এক্সপেক্টেড রানিং টাইম একটা র্যান্ডম ইনপুটে এক্সপেক্টেড রানিং টাইম এটা কত সেটা আমরা বের করতে হলে কি লাগবে? বের করতে হলে আমাকে লাগবে প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস। সো প্র্যাকটিক্যালি একটা অ্যালগরিদম ভালো না মন্দ সেটা বুঝতে হলে আমার বেস্ট কেস অ্যানালাইসিস, ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস যেরকম লাগবে সে একইভাবে প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস করে তার এভারেজ কেস বের করতে হতে পারে কখনো কখনো। সো এই জন্য ওই যে চ্যাপ্টার 5 যেটা প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস এন্ড র্যান্ডমাইজড অ্যালগরিদম, এটাও ইম্পর্টেন্ট, এটাও ফান্ডামেন্টাল, বাট আমরা হয়তো এটাকে অত বেশি জোর দিই না। আমরা তার থেকে সহজ যেগুলো সেই জিনিসগুলো আগে ঠিক করে নিতে চাই, পরে যদি সুযোগ হয় তখন পড়বো, বা তোমাদের অন্যগুলো যদি ভালো মতো বুঝে থাকো তাহলে এটা তুমি নিজেই বুঝতে পারবা। একটা ইম্পর্টেন্ট বিষয় যে তুমি দেখছো না চ্যাপ্টার কটা চ্যাপ্টার এখানে? 35টা চ্যাপ্টার নাকি আরো বেশি? কটা এখানে? এখানে হচ্ছে হ্যাঁ 35টা। তো এই 35টা চ্যাপ্টার তোমরা পড়াতে পারবে না, কিন্তু আমরা কিছু ফান্ডামেন্টাল তৈরি করে দিব যার ফলে তুমি নিজে নিজে পড়তে পারবা, এবং এটা ইম্পর্টেন্ট তোমার এই যোগ্যতা হয়েছে কিনা। তুমি পরবর্তী অন্য জিনিসগুলো নিজে নিজে পড়ে বুঝে নিতে পারবা আর কি। তো ওই জন্য এটা না পড়লে যে খুব বিশাল কিছু নষ্ট হয়ে যাবে, ফান্ডামেন্টাল ইয়ে এরকম না। আমরা যেগুলো রিলেটিভলি ইজি, যে রিলেটিভলি ফান্ডামেন্টাল সেগুলো আমরা পড়বো আর কি। আর একটা বিষয় আছে যেটা আমরা সিলেবাসে আছে কিন্তু ওইভাবে কভার করা হয় না, সেটা হচ্ছে স্ট্রিং অ্যালগরিদম। তো যাই হোক, এটা আমরা পরে দেখবো। আমাদের মূল কথায় আসি। আমরা বলছিলাম এখানে ফান্ডামেন্টালি দুইটা চ্যাপ্টার, গ্রোথ অফ ফাংশন চ্যাপ্টার 3, ডিভাইড এন্ড কনকার চ্যাপ্টার 4, এই দুটো আমরা দেখবো। তো গ্রোথ অফ ফাংশনে আলোচনাটা কি নিয়ে হয়? গ্রোথ অফ ফাংশনের আলোচনাটা হয়, আমরা অলরেডি দেখছি, উই হ্যাভ সাম নোটেশনস টু এক্সপেক্ট দ্য রানিং টাইম। একটা অ্যালগরিদম কি রকম সময় নিচ্ছে সেটা সেটা এক্সপ্রেস করার জন্য আমরা কিছু নোটেশন ইউজ করি। সেই নোটেশন গুলোর মিনিংটা কি সেইটা আমরা এই চ্যাপ্টারে স্পষ্ট করে বুঝবো। এই চ্যাপ্টারে স্পষ্ট করে বুঝবো। আর একটা অ্যালগরিদমকে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে প্রকাশ করা, সেটা আমরা গত চ্যাপ্টারে দেখছিলাম, সেটা 2 তে, তাই না? এবং কিছু এক্সাম্পল দেখছিলাম যে একটা লুপ অ্যালগরিদমকে কিভাবে রিপ্রেজেন্ট করতে, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, একটা রিকার্সিভ অ্যালগরিদমকে কিভাবে অ্যানালাইজ করতে হয়। মোস্ট অফ দ্য কেস মানে তোমার অ্যালগরিদমগুলো এই দুইটা জিনিসই থাকবে, আইদার লুপ থাকবে নাইলে ইয়ে থাকবে, কি বলে যেটাকে, রিকারশন থাকবে। এটা মোটামুটি ইনভেরিয়েবলি ঘটনা ঘটবে আর কি। কেন এটা ঘটবে কেউ বলতে পারো? হ্যাঁ, কেন লুপ আর রিকারশন দিয়ে সব শেষ হয়ে যাচ্ছে আর কিছু থাকছে না? এর কারণ হচ্ছে আমাদের আমাদের যে মেশিনগুলো, সেই মেশিনগুলো ইনহেরেন্টলি রিকারসিভ। কম্পিউটার হচ্ছে ইনহেরেন্টলি রিকারসিভ, সেই কারণে এই ঘটনাটা ঘটে আর কি। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আমরা কিছু নোটেশন এখানে দেখবো, যেগুলা আমরা ইউজ করবো টু এক্সপ্রেস
দ্য রানিং টাইম। আচ্ছা, এখন আসো একটা জিনিস, দেখতে পাচ্ছ जी सर। একটা এক্সেল ফাইল দিছি। আচ্ছা, তো এখানে দেখো যে আমি বাম পাশে এন এর কিছু মান আছে, হ্যাঁ, 5, 10, 15, 20, 25, 30, 35। এখানে একটা কার্ভ যদি তুমি তৈরি করতে চাও, এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার ইকুয়ালি স্পেসড হবে আর কি। তো আমি ভাগ করে দিলাম, 5, 10, 15, 20 করলাম। এরপরে F1 এন এর মান হচ্ছে 100n। সো মানগুলো আমি লিখে রাখছি, 500, 1000, 1500 লিখে রাখছি, বাড়তেছে আস্তে আস্তে। এরপর হচ্ছে 3 স্কয়ার। 3 স্কয়ার দেখো আবার এখানে 75, 300, 675, 1200, 1875, 2700 আছে না এরকম দেখা যাচ্ছে? তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম দিকে 100n এর মানটা বড়, তাই না? 100n এর মানটা বড় আর 3n স্কয়ার মানটা ছোট। হ্যাঁ, 30 পর্যন্ত এই ঘটনা ঘটছে। 30 এ দেখা যাচ্ছে 100n এর মান হচ্ছে 3000 আর 3n স্কয়ার হচ্ছে 2700। 3 পর্যন্ত এরকম ঘটনা দেখা যাচ্ছে, কিন্তু 30 পর্যন্ত। কিন্তু 35 এ যে দেখলাম ঘটনাটা উল্টে গেছে। 35 এ কি হয়েছে, 35 এ 3n স্কয়ারটা বড় হয়ে গেছে আর অন্য যেটা আছে সেটা ছোট হয়ে গেছে, তাই না? এবং ওয়ান্স 3n স্কয়ার বড় হয়ে গেছে, এরপরে কিন্তু সে বড়ই রয়ে গেছে আর ছোট হয়নি। তাহলে এখানে আমি কি বুঝতেছি কেন এটা ঘটনা ঘটলো? এটা ঘটনা ঘটলো এই জন্য যে n এর মান যখন বাড়ে তখন ফাংশনের মানও বাড়ে, তাই না? n এর মান বাড়লে ফাংশনের মান বাড়ে না? जी सर। কি বাড়ে নাকি? আচ্ছা, যদি n এর মান বাড়ে তাহলে একটা ফাংশনের মান সবসময় কি বাড়বে? না কমতেও পারে? পারবে। সবসময় কমতে পারে না কখনো? হুম, কমতে পারে? भाग। এটা ফাংশন লিখছি, দেখা যাচ্ছে? जी सर। सर। এই ফাংশনটার মানটা কি n এর মান বাড়লে কমে না বাড়ে? কমে। লাল রঙের যেটা, कम है सर। कम है। কমে। তো দেখা যাচ্ছে ফাংশনের মান বাড়লে যে n এর মান বাড়বে এমন কোনো কথা নাই, কমতেও পারে, তাই না? এটার ক্ষেত্রে এটা কি বাড়ে না কমে? Sin বাড়ে n, আবার কমে। পিরিয়ডিক বলে। সো আমাদের ফাংশন ইনক্রিজিং হতে পারে। ইনক্রিজিং মানে হচ্ছে n এর মান বাড়লে f এর মান বাড়বে। ডিক্রিজিং হতে পারে, যেমন এই যে 1/n, আবার পিরিয়ডিক হতে পারে। তবে আমরা অ্যালগরিদমে যেই ফাংশনগুলো নিয়ে কাজ করি এগুলো সবগুলো হচ্ছে ইনক্রিজিং ফাংশন, মানে হচ্ছে n এর মান বাড়লে ফাংশনের মানও বাড়বে। হ্যাঁ, n এর মান বাড়লে ফাংশনের মানও বাড়বে, ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে? তো এখন তার মানে কি 110টা বাড়তেছে, n এর মান যখন বাড়তেছে 100ও বাড়তেছে, n এর মান যখন বাড়তেছে 3n স্কয়ার বাড়তেছে। এখন এই বাড়ার হারটা দুইজনের ক্ষেত্রে দুই রকম। হ্যাঁ, এবং এখানে যেই অবস্থা দেখলাম তাতে এটা বোঝা যাচ্ছে যে বাড়ার হারটা 3n স্কয়ারের ক্ষেত্রে বেশি। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে 3n স্কয়ারের মান ছোট ছিল। হুম,
তুমি এবং তোমার ফ্রেন্ড দুইজন ব্যবসা শুরু করছো, হ্যাঁ, তোমার ফ্রেন্ডের ব্যবসা খুব বড় সড়ো, তোমার ব্যবসা খুব ছোটখাটো। 5 বছর পরে দেখা গেল যে তোমার ব্যবসা অনেক বড় হয়ে গেছে। তার মানে গ্রোথ রেট কার বেশি? তোমার ব্যবসা গ্রোথ রেট বেশি না? জি স্যার। হ্যাঁ, ব্যবসার গ্রোথ রেট তোমার বেশি, কারণ এভিডেন্স কি যে তোমার ব্যবসা তার থেকে বড় হয়ে গেছে। আগে ছোট ছিল, কিন্তু আগে ছোট থাকা সত্ত্বেও এখন বড় হয়ে গেছে, তার মানে গ্রোথ রেটটা বেশি। সিম্পল। তো এখানে সিম্পল ভাবে জিনিসটা দেখা হয় যে আমি জাস্ট দেখবো যে কোনো একটা পর্যায়ে যেটা ছোট ছিল সেটা বড় হয়ে গেছে কিনা। যদি বড় হয়ে যায় তাহলে বুঝতে হবে তার গ্রোথ রেট বেশি। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে 3n স্কয়ারের গ্রোথ রেটটা বেশি 100n থেকে। ঠিক আগে পরের যে এক্সাম্পলটা 3n স্কয়ার আর n কিউব, এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে এটা অবশ্য খুব ভালো বোঝাচ্ছে না, আমি নাম্বারটাকে যদি একটু বড় করতাম তাহলে বোঝাইতে ভালো। ধরো এখানে যে আমি কত দিব, এটা ধরো 20n স্কয়ার দিই, তাহলে একটু বড় স্পষ্ট করে। এখানে দেখা যাচ্ছে কি অনেক দূর পর্যন্ত, যেমন এই পর্যন্ত দেখা যাচ্ছে সে বড় আছে। না, আরো পরে, তো সরি, আরো পরে। কত পর্যন্ত বড় সে? অনেক পরে, এই পর্যন্ত, তাই না? ঠিক আছে না? এই পর্যন্ত দেখা যাচ্ছে সে বড়। কোনটা? 20n স্কয়ারটা বড়। এখানে এসে কি হয়েছে? এখানে এসে কিন্তু এটা বড় হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে 20n স্কয়ার থেকে n কিউবের গ্রোথ রেটটা বেশি, এই জন্য একটা পর্যায়ে এসে বড় হয়ে গেছে। বোঝা যাচ্ছে? বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তো আমরা একটু যদি খেয়াল করি দেখব যে কারণটা কি, কেন এইটার গ্রোথ রেট বেশি, এটা গ্রোথ রেট কম। 3n স্কয়ার গ্রোথ রেট বেশি, 100 স্কয়ার 100 কম। আমি যদি ভেঙে লিখি 100n, এটা মানে হচ্ছে 100 ইন্টু n, তাই না? আর 3n স্কয়ার মানে কি 3 ইন্টু n ইন্টু n, ঠিক আছে না? তো এখানে খেয়াল করে দেখো, এখানে দুজনের ক্ষেত্রে n আছে, তাহলে দুজনের nটা বাদ দিই, এই হচ্ছে 100 আর এই হচ্ছে 3n, ঠিক আছে না? মানে যেটা কমন সেটা বাদ দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে 110 এটা কিন্তু ফিক্সড হয়ে গেল, এটা একটা পর্যায়ে মানে বৃদ্ধি হওয়ার ক্যাপাসিটিটা কম। এখানে দেখো, এখানে কিন্তু তার ভেরিয়েবল একটা আছে n, n এর বাড়া তো আমি থামাইতে পারবো না, n তো বাড়তেই থাকবে। n তো বাড়তেই থাকবে, তো সেই কারণে এটার মানটা বেশি হবে, এটা মান একটা পর্যায়ে আর বেশি বৃদ্ধি পাবে না। কারণ ওখানে বৃদ্ধি পাওয়ার মতো একটাই টার্ম ছিল, একটা n ছিল, আর এখানে বৃদ্ধি পাওয়ার মতো দুইটা টার্ম, এবং সেটা গুণিতক আকারে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা বৃদ্ধির হার বের করার জন্য আরেকটা জিনিস করি ম্যাথমেটিক্যালি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এক্সাক্ট বৃদ্ধির হারটা পাবো, ফাংশনের এক্সাক্ট বৃদ্ধির হারটা পাবো। তো এখানে আমরা ডিফারেন্সিয়েট করে দেখবো না, আমরা এখানে আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম সেটা কি, সেটা হচ্ছে ছোট থেকে যদি কেউ বড় হয়ে যায় তাহলে সে বড়। আচ্ছা, এখন দেখো, ধরো আমার একটা ফাংশন আছে এরকম 3n স্কয়ার, আর একটা আছে 5n স্কয়ার। এখন খেয়াল করে দেখো, এদের মধ্যে মান কিন্তু কখনোই সমান হবে না, 3n স্কয়ার ছোট থাকবে, 5n স্কয়ার বড় থাকবে।
কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এদের মধ্যে একটা মিল আছে। মিলটা কি? মিলটা হচ্ছে দুইজনই এন স্কোয়ারের ফাংশন, এবং এই কারণে তারা সবসময় 10n থেকে বড়। তার মানে এখানে সিগনিফিকেন্ট হচ্ছে এন স্কোয়ারটা, নট 3 আর 5। আবার মনে করো এটা যদি 3n স্কোয়ার প্লাস 15n হয়, আর এটা যদি 5n স্কোয়ার প্লাস 6n হয়, তাহলে 15n 6n এগুলো কিন্তু আসলে ম্যাটার করে না, বড় ম্যাটার করে 5n স্কোয়ার, এবং আরো স্পেসিফিক্যালি বলে ম্যাটার করে n স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে মূলত n স্কোয়ারের গ্রোথ রেট যেরকম সেরকম ফাংশন। হ্যাঁ, বা এদের গ্রোথ রেটটাকে আমি n স্কোয়ারের গ্রোথ রেটের সাথে কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, আর এর গ্রোথ রেটটাকে আমি n এর গ্রোথ রেটের সাথে কম্পেয়ার করতে পারি। ঠিক একইভাবে আমি যদি একটা ফাংশন থাকে, ধরো টুয়াইস n কিউব, তাহলে এর গ্রোথ রেটকে আমি কম্পেয়ার করতে পারি উইথ n কিউব ফাংশনের সাথে। বোঝা যাচ্ছে? আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যেই টার্মটা মোস্ট সিগনিফিকেন্ট, শুধুমাত্র সেই টার্মটা দিয়ে আমি পুরো ফাংশনের বিহেভিয়ারটাকে, কোন বিহেভিয়ার? গ্রোথের বিহেভিয়ার, বৃদ্ধির বিহেভিয়ার, ওটাকে এক্সপ্রেস করতেছি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন এখানে আসলাম চ্যাপ্টার 3। এখানে বলা আছে the order of growth of the running time of an algorithm defined in chapter 2 gives a simple characterization. অ্যালগরিদমের এফিসিয়েন্সিকে সিম্পলি বলা হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি allows us to compare the relative performance. হ্যাঁ, আমরা 2টা বা 3টা অ্যালগরিদম তো আমরা একটা প্রবলেম সলভ করার জন্য আমার আসতে পারে। তো এই অ্যালগরিদম গুলোর মধ্যে কোনটা আমি গ্রহণ করব, কোনটা আমি অ্যাপ্লাই করব, ইউজ করব, সেইটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো সিদ্ধান্ত যখন নিব, তখন আমাকে বুঝতে হবে যে মানে কম্পেয়ার করতে পারতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। সো এই ক্ষেত্রে আমাকে এই অর্ডার অফ গ্রোথটা সাহায্য করবে। আচ্ছা, তো এখানে আমরা কিছু নোটেশন দেখব যেগুলোকে বলা হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন। অ্যাসিম্পটোটিক মানে কি? অ্যাসিম্পটোটিক শব্দের অর্থ হচ্ছে সীমানার বিহেভিয়ার। হ্যাঁ, মানে হচ্ছে যে আমি যদি একটা ধারাকে অসীম পর্যন্ত বিস্তৃত করি কাইন্ড অফ, তাহলে সেটা কেমন বিহেভিয়ার দেখাবে আর কি। সো আমার কোনো বাধা যদি না থাকে, কোনো রকম লিমিটেশন যদি না থাকে, তাহলে হচ্ছে ওই ফাংশনটা কিরকম বিহেভিয়ার দেখায়। কিসের বাধা? ইনপুট সাইজের যদি কোনো লিমিটেশন না থাকে, তাহলে ফাংশনটা কিরকম বিহেভিয়ার দেখাবে সেটা আমরা এক্সপ্রেস করি থ্রু সাম অ্যাসিম্পটোটিক নোটেশন। অ্যাসিম্পটোটিক শব্দের অর্থ হচ্ছে এটা, যে বাধা বন্ধনহীন ভাবে এক্সপ্রেস করা আর কি। তো আমরা যে অ্যাসিম্পটোটিক নোটেশনগুলো ইউজ করব, সেগুলোর মধ্যে আমরা 3টা এখানে দেখব। তো প্রথমটা হচ্ছে থিটা, এরপরটা হচ্ছে ও, এরপরটা হচ্ছে ওমেগা। এই 3টা একটার সাথে এটা লিঙ্কড। একটা বুঝলে বাকি 2টা তুমি চট করে বুঝে যাবে। তো একটাই তোমাদের একটু ভালো করে বোঝাই, বাকি 2টা বুঝে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, এখানে লেখা আছে কি, আমি একটু সংজ্ঞাটা পড়ি তারপরে ব্যাখ্যা করতেছি। OGN ইজ, এখানে একটা সেট নোটেশন ইউজ করা হয়েছে। তার মানে OGN দিয়ে আমরা একটা সেটকে প্রকাশ করতেছি। OGN ইকুয়ালস টু FN। তার মানে কি, OGN এর মধ্যে কিছু ফাংশনস আছে, OGN এর মধ্যে কিছু ফাংশন আছে, এবং ফাংশনগুলোর
ওজিনের মেম্বার হওয়ার জন্য যে শর্তটা পরে বলা আছে কোলন দিয়ে, সেট বিল্ডার নোটেশন বলা হয় এটাকে, কোলন দিয়ে বলা আছে, কি বলা আছে, there exist positive constant c and n0 such that 0 is less or equal to fn is less or equal to cgn for all n greater or equal to n0. তো এখানে মূল কথাটা যেটা সেটা হচ্ছে fn is less or equal to cgn. fn is less or equal to cgn. Awesome. মূল বিষয়টা হচ্ছে fn is less or equal to cgn, তার মানে fn টা হচ্ছে gn এর একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে যেটা হয় তার থেকে ছোট, বা অন্য কথায় fn হচ্ছে gn থেকে ছোট, fn হচ্ছে gn থেকে ছোট বা সমান, হ্যাঁ, বা সমান, বা অন্য কথায় fn gn থেকে বড় না, fn gn থেকে বড় না। তাহলে আমরা বলতে পারি যে gn এর মাধ্যমে আমরা fn এর একটা আপার লিমিট পাচ্ছি, যে fn টা gn থেকে বড় হবে না। তবে এখানে একটা কথা আছে, কথাটা কি, কথাটা হচ্ছে যে n should be greater or equal to n not. হ্যাঁ, n এর মান n নট থেকে ছোট হইলে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু n নট থেকে বড় হইলে তাহলে তাহলে একটা পয়েন্ট আছে, কোন একটা পয়েন্ট আছে n নট, যেই পয়েন্টের উপরে প্রত্যেকটা n এর জন্য এই রিলেশনশিপটা সত্যি, যেটা হচ্ছে fn is less or equal to cgn। এবং এই জন্য আমরা বলবো, এবার এটা কেন সত্যি হবে, কারণ হচ্ছে fn এর গ্রোথ রেটটা gn এর গ্রোথ রেট থেকে বেশি না। আমি উল্টা বললাম, বেশি না, fn এর গ্রোথ রেটটা gn এর গ্রোথ রেট থেকে বেশি না, ম্যাক্সিমাম তার সমান। তো যদি এরকম আমি দেখাতে পারি তাহলে আমরা বলবো যে fn হচ্ছে ও gn এর মেম্বার। এখন যদি এটা মেম্বার, কিন্তু আমরা যখন লিখি তখন আবার লিখি আবার একটু হাস্যকর ভাবে, তখন লিখি এভাবে, মেম্বার তো লেখে এভাবে লেখে না, আমরা এভাবে লিখি আর কি, আমরা লিখি fn ইকুয়ালস টু সেটের মেম্বার দেখায় কেমনে মনে আছে তোমাদের? সেটের মেম্বার কিভাবে দেখায়? এভাবে দেখায়, একটা জিনিস একটা সেটের মেম্বার কিভাবে দেখায় ভুলে গেছো? মানে জাস্ট একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন এরকম দেখায় না সেটের মেম্বার? হ্যাঁ, দিছে। একটু ভালো করে দেখি, এরকম একটা করে মাঝখানে একটা দাগ, তাই না? তো আমরা কিন্তু সেই নোটেশন ইউজ করি না, আমার উচিত ছিল কি, উচিত ছিল এই নোটেশনে লেখানো, কিন্তু আমরা এই নোটেশনে লিখতেছি না। তার বদলে আমরা কি করতেছি, তার বদলে আমরা ইকুয়াল দিতেছি। আসলে ইকুয়াল দিয়ে বোঝাচ্ছে কিন্তু সেট নোটেশনই বোঝাচ্ছে, কিন্তু সামহাও এটা এরকম হয়ে গেছে আর কি। fn equals to ogn, তার মানে fn হচ্ছে ogn ক্লাসের মেম্বার, বা fn হচ্ছে ogn এর যত ফাংশন আছে তাদের মতো বিহেভিয়ার দেখায়। সেটা কি, সেটা হচ্ছে তার gn এর গ্রোথ রেট থেকে fn এর গ্রোথ রেটটা বেশি হয়, ম্যাক্সিমাম সমান হয়। সো আমরা বলি যে fn এর gn হচ্ছে fn এর অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড। gn হচ্ছে fn এর কি, অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড। দেখা যাচ্ছে অ্যাসিম্পটোটিক মানে কি স্যার? ওই যে বললাম বাউন্ডারি বিহেভিয়ার। হ্যাঁ, আপার বাউন্ড বলতে যে কোনো জায়গায় হতে পারে, হ্যাঁ, একদম ছোটতে হতে পারে, বড়তে হতে পারে, কিন্তু এখানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে তুমি যদি ইনডেফিনিটলি n এর মান বৃদ্ধি করো তাহলে এটা বড় হবে, ইনডেফিনিটলি বড় না করলে এটা বড় নাও হইতে পারে। মানে যে কোনো মানের জন্য, যেমন এই যে এই শর্তটা দিচ্ছি যে ফর all n greater than n0,
যে একটা পর্যায়ে যে আমি যখন বৃদ্ধি করে একটা পর্যায়ে পাবো, যেই পর্যায়ের পরে সবসময় এটা সত্যি থাকবে। হ্যাঁ, ইন দ্য লিমিট, ইন দ্য বাউন্ডারি, ইন দ্য এক্সট্রিম কেস। হ্যাঁ, ইন এক্সট্রিম অবস্থায় এটা সত্যি হবে। এটা আর কি। তাহলে আমরা বুঝলাম যে বিগ ও নোটেশন দিয়ে কি বোঝায়। এখন আমরা একটু দেখতে চেষ্টা করি যে একটা ফাংশনকে আমরা কিভাবে প্রমাণ করব যে এটার বিগ ও এরকম। যেমন ধরা যাক আমরা আমরা দেখাতে চাই যে টেন এন স্কোয়ার, 10n স্কোয়ার, এইটা হচ্ছে ও এন কিউব। ঠিক আছে, এখন যদি আমি দেখাতে যাই টেন এন স্কোয়ার ইজ ও এন কিউব, তখন আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে যে টেন এন স্কোয়ার ইজ লেস অর ইকুয়াল টু সি এন কিউব। হ্যাঁ, ফর all n greater or equal to n0 where c and n0 are constants। বোঝা যাচ্ছে? আমাকে একটা জিনিস দেখাইতে হবে, সেটা কি? সেটা হচ্ছে 10n স্কয়ার ইজ লেস অর ইকুয়াল টু cn কিউব। এবং সেটা কখন হবে? সেটা হবে ফর অল n গ্রেটার অর ইকুয়াল টু n0, যেখানে c হচ্ছে কনস্ট্যান্ট, n0 টা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট। এটা কিন্তু ফিক্সড না, এটা যে কোনো একটা কনস্ট্যান্ট আমি পাইলেই হয়েছে, যে কোনো একটা কনস্ট্যান্টের জন্য দেখাতে পারলে হয়েছে। তাহলে আমি কিভাবে দেখাবো এটা? দেখো যে আমরা n এর মান ধরলাম হচ্ছে 2। n এর মান 2 হলে 10 এর স্কয়ার মান কত হয়? 10 এর স্কয়ার মান কত হয়? কত হয় বলতে পারবা? 40। আর cn কিউবের মান কত হয়? এখন ঘটনা হচ্ছে আমাকে সিন মান তো ধরে নিয়ে আমি বুঝছি। না স্যার, ধরে নেই। আচ্ছা, ধরে নিই একটা ছোট একটা মান ধরি, 2 ধরি। সি এর মান 2 ধরি, ছোট ধরি, বড় ধরলে ধরা যায়, সমস্যা নাই। তাহলে আমার দেখানো মানে বেশি কিছু দেখাতে পারবো না, কম ধরলাম। তাহলে cn কিউবের মান কত হচ্ছে? cn কিউবের মান হচ্ছে কত হচ্ছে? 8 দুগুণে 16, তাই না? কোনটা বড়? আমার তো সত্যি হলো না, হলো? মানে স্যার সত্যি। সত্যি হয় না, তাহলে একটু মানটা একটু বাড়াই, মানটা তো বাড়াইতে সমস্যা নেই। হ্যাঁ, আমাকে যেটা বলছে যে মান বাড়াইতে পারি, মান বাড়াইলে সমস্যা নেই, মান বাড়াই। 3 নিই, 3 নিলে কত হয়? প্রথমটা মান হয় 3 তিরিক্ষে 9, 90, তাই না? আর দ্বিতীয়টার মান 54। 54। তার মানে এখনো কাজ হয় নাই। আচ্ছা, এরপরে তাহলে n এর মান 4 নেই। এবার কত হয়? 4 4 16, 160। আর পরেরটার মান 162। হ্যাঁ 162 স্যার। 163। 2 স্যার, 162। তাহলে এখন বড় হয়ে গেছে না? 2 স্যার, 162। 62 জি স্যার। বড় হয়ে গেছে না এখন? জি তাহলে স্যার। আমরা বলতে পারি যে এই রিলেশনটা সত্যি, ফর অল n greater or equal to 4, where c equals to 2 for all n greater or equals to 4।
তাহলে আমরা n0 এর জন্য একটা কনস্ট্যান্ট বের করতে পারলাম, c এর জন্য একটা কনস্ট্যান্ট বের করতে পারলাম। এই যে কনস্ট্যান্টটা আছে, কনস্ট্যান্টের এক্সিস্টেন্সটা প্রমাণ করলাম, দ্যাট ইজ দ্য প্রুফ। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের কারো কাছে আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা তো সবগুলা মানের জন্য প্রমাণ করি নাই। হ্যাঁ, সবগুলো মানের জন্য প্রমাণ করার দরকার নাই, কি জন্য? সেটা হচ্ছে যে আমরা ছোট থেকে বড় হয়ে আসছি না। হ্যাঁ, আমরা ছোট থেকে বড় হয়েছি, মানে হচ্ছে যে আমরা প্রথমে মানটা ছিল ছোট। হ্যাঁ, এটা কি হলো, সরি, প্রথমে মানটা ছিল ছোট, বেশ লেগে গেছে, যাই হোক, প্রথমে মানটা ছিল ছোট, পরে বড় হয়ে গেছে। তার মানে ছোট থেকে বড় হওয়া মানে এটা কি, আর ছোট হবে না। হ্যাঁ, আর ছোট হবে না। সো আমরা বলতে পারি যে আমরা জিনিসটাকে প্রপারলি প্রমাণ করতে পারলাম। আমরা জিনিসটাকে প্রপারলি প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো, সংখ্যাটা দেখো যে আমাকে আসলে প্রমাণ করতে হবে দেয়ার এক্সিস্টস সাম পজিটিভ কনস্ট্যান্ট। আমরা যদি সামহাউ কনস্ট্যান্টের এক্সিস্টেন্সটা দেখাইতে পারি, দ্যাট প্রুভস আওয়ার পয়েন্ট। হ্যাঁ, সো আমাকে সামহাউ দেখাইতে হবে যে এক্সিস্ট করে। আর আমরা যদি দেখাইতে পারি, এটা অবশ্য দেখার সময় নেই আজকে, নেক্সট দিন দেখাবো, আমরা দেখাইতে পারি যে আমি যতই চালাকি করি এরকম কোনো কনস্ট্যান্ট পাওয়া সম্ভব না, তাহলে কি হলো, তাহলে এটা ডিসপ্রুভ হলো। ডিসপ্রুভ মানে কি, মিথ্যা প্রমাণ করা হলো। সো আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো যে কিভাবে আমরা দেখাতে পারি যে এরকম কোনো কনস্ট্যান্টের এক্সিস্টেন্স থাকতে পারে না। তাহলে প্রমাণ হয়ে গেল যে এটা এটার ওন বিগর মেম্বার না, হ্যাঁ, বা ওই ফাংশনের বিগ না।